মাধ্যমে ডিসিশন মেকিংটা হয় আর কি। যারা এই জিনিসগুলো সম্পর্কে যাদের জ্ঞান আছে, তারা একটা হুম পরামর্শ দিতে পারবে এবং ওই অনুযায়ী মানে ওরা সিলেক্ট করবে। তো এখন গণতন্ত্রের মধ্যে ফ্ল আছে। আমি মেইনলি যেটা বলতে যাচ্ছিলাম যে আমরা বলতেছি গণতান্ত্রিক দেশ। প্রথমত যে দেশগুলো মানে বলে যে সকল ক্ষমতার মালিক জনগণ, ওরা নিজেরা আসলে এই জিনিসটা এস্টাবলিশ করতে পারে নাই। ক্ষমতা ডিসিশন মেকিং করে কিন্তু গুটি কয়েক মানুষ। এটা তো শিরিক আহ, কথাবার্তা একটা। সকল ক্ষমতার মালিক কোনটা? হচ্ছে আল্লাহ। এটা তো আমাদের সংবিধানে একটা এই জায়গায় তো আছেই। হ্যাঁ। এই সংবিধান এই জন্যই তো গণতন্ত্র মানে হ্যাঁ। ইসলামের পরিপ্রেক্ষিতে গণতন্ত্র বলতে কোনো কিছু নাই। আমরা হুম। যখন বলি যে সকল ক্ষমতার মালিক জনগণ, তো এই হ্যাঁ, জায়গাটায় তো এখানে তো একটা বড় একটা শিরিক হয়ে ইয়া আছে। ক্ষমতার শিরিক মালিক তো হয়ে যাচ্ছে। অবশ্যই হ্যাঁ, জনগণ না, বাট ক্ষমতার যারা মালিক। যারা যারা এটা যারা এটা ক্লেম করে, হ্যাঁ হুম। গণতন্ত্র বলে যারা এটা ক্লেম করে, ওরাও তো বেসিক্যালি এই জিনিসটা এস্টাবলিশ করতে পারে না। না, ক্লেম কারণ না, এটা কি এটা কিন্তু ডিসিশন। এটা এটা লেখা আছে ডাইরেক্টলি। আর তুমি সংবিধানে পড়লে তুমি পাবা, এটা সংবিধানের হ্যাঁ, প্রথম প্রথম অধ্যায়তে আছে, এটা সকল সংবিধান ক্ষমতা। লেখা আছে, ক্লেম করে হ্যাঁ। বলতে ওইটাই মানে ওরা তো এটা দাবি করে, দাবি করতেছে না যারা গণতন্ত্র গণতন্ত্র চিল্লাচ্ছে, কিন্তু আসলে তো না, ওরা এটা এই দাবিটাকে দাবিটা তো এস্টাবলিশ করতে। রেফারেন্স দিয়ে করতেছে, সংবিধানেই লেখা আছে। আমি তো যে তুমি সংবিধান পড়লে পাবা, সংবিধানটা অভিভাবক করে লিখছে। মানে এই কথাটা লিখছে বিধায় হ্যাঁ কথাটা বলে সংবিধানটা সংবিধানের মধ্যেই ভুল না, বলতে পারো তুমি, যেটা শিরক বলতেছি আমরা, এটাই কিন্তু এটা মানে সংবিধানের আমি মধ্যে। ওইটাই বলছি, আমি আমাদের হ্যাঁ। সংবিধান না, আমি বাংলাদেশের সংবিধান শুধুমাত্র এটা বলতেছি না, আমি হুম। গণতন্ত্রের কথা বলছি, ডেমোক্রেসি। আচ্ছা, আচ্ছা। ডেমোক্রেসি যেখানে বলে যে মানে জনগণই ক্ষমতার অধিকারী, তো সেখানে হুম। কিন্তু জনগণ কোন জায়গায় ক্ষমতাটা খাটাচ্ছে? কিছু গুটি কয়েক মানুষই তো খাটাচ্ছে, যেটা রাজতন্ত্র হ্যাঁ। হয়, স্বৈরতন্ত্র হয়। হুম। এই জিনিসটাই তো হচ্ছে তো গণতন্ত্র যে বলতেছে, এটা তো আসল ফ্লড একটা জিনিস, এটা আমাদেরকে খাওয়াইতে যাচ্ছে। তো আর আরেকটা এখন মানে আমি বেসিক্যালি যে এই কথাগুলো বলার মেইন রিজন হচ্ছে ওই যে জায়গাটাই, যে প্রথমে আমরা যে জিনিসটা বলতেছি ধর্মনিরপেক্ষ হইতে শরীয়ত হবে কি? একটা দেশকে। হুম। হুম। তো এই জায়গায় অ্যাজ এ মুসলিম আমি তো এটা চাইতে পারি না, ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা বলতে যদি বোঝায় যে ধর্ম থাকবে না, এটাও আমি চাইতে পারতেছি না। অথবা যদি বল হুম। যে আমাকে সব ধর্মই মানতে হবে, এটাও তো আমি মানতে পারতেছি না। আমি সব ধর্ম কিভাবে মানবো? না। বা সব ধর্মকে একসাথে একই রকম ভাবে কিভাবে আমি কোন চোখে দেখবো? যে এটা বলতেছে ধর্ম নিরপেক্ষ হইতে হবে, তাকে হয়তো নাস্তিক হইতে হবে, কিন্তু নাস্তিক সে তো একটা ধর্ম মানতেছে, নাস্তিকতাও তো একটা ধর্ম। হ্যাঁ, ও হুম। তো অবজেক্টিভলি বলতে পারবে না যে ও হ্যাঁ কোনো ধর্মই মানতেছে না। ও তো ওর নিজের একটা ইয়া মানতেছে। তো এই জায়গা থেকে অ্যাজ এ মুসলিম এখন আমাদের কি মানে আমাদের যে জিনিসটা এটা হচ্ছে মানে আমরা থেকে অবশ্যই আমরা কিছু জায়গায় শুধু মানে আল্লাহর রীতিনীতি মানবো, কিছু কিছু জায়গায়, আর কিছু জায়গায় বলবো যে অসুবিধা নাই, এগুলো না মানলে সমস্যা নাই। মানুষের তৈরি মতবাদ আমরা প্রায়োরিটি দিই এই জায়গাগুলোতে। তো ওই জায়গায় এই কথাটা যখন বলবো তখন মানে এটা একটা হিপোক্রিসি হয়ে যাচ্ছে না? আর আমি যে মুসলিম, মুসলিম মানে তো আমি আল্লাহ সবকিছুই মানবো। ঠিক আছে, এটা বলতে পারো যে এখন এই মুহূর্তে আমাদের মানে শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না, এটা তো আমিও সম্ভব। মানতেছি। হুম। কিন্তু আমরা তো এটা আমাদেরকে তো এটা চাইতে হবে। মনে করো আমি এখন ভালো হয়ে মানে কেউ যদি বলে যে আমি এখন নামাজ কালাম পড়তে পারতেছি না, হ্যাঁ, তো এই জন্য ইসলামই ভালো না, এটা তো হইলে হবে না। এটা তো আমার লিমিটেশন বা আমাদের ফ্লো, আমরা এজ এ মানুষ আমরা এই জায়গায় আমাদের লিমিটেশন আছে, এই কারণে আমরা এটা করতে পারতেছি না। তো যে জায়গায় আল্লাহর তৈরি বিধানকে আমরা ঠিকভাবে মানতে পারতেছি না, সেই জায়গায় মানুষের তৈরি বিধান, হ্যাঁ, এবং হুম। মানুষ এটা তৈরি করতেই আছে, নতুন নতুন জিনিস অ্যাড করতেছে। তৈরি তুমি করতেছে। দেখবা তোমার বারবার এটা সংশোধন সেকুলারিজমে, করতে হয়। আবার হ্যাঁ সংশোধন করে দেখা সংশোধন যায় যে করতে আবার হয়, এবং একটা পক্ষ করছে, আর একটা পক্ষ মানে না। এরকম আরেক হয়। একটা এটা পক্ষ এটা মানে নিয়ে। না, এটা হ্যাঁ। সংশোধন করতেই হচ্ছে। হ্যাঁ, হুম। এটার কোনো ফিক্স কোনো ইয়া নাই যে যার মতো ইচ্ছা, যে ক্ষমতায় আসতেছে সে তার মতো করে এটাকে সংশোধন করতেছে, এটাকে সংস্কার করতেছে, যাই হুম। বলো করতেছে তো। করতেছে, হ্যাঁ। তো এখন ওই জায়গায় আমি হ্যাঁ ওইরকম একটা জিনিস মানতেছি যেটা অলরেডি ফ্লড। ওই হুম। জিনিসটাকে একটা ফ্লড মানুষ হ্যাঁ কিভাবে এস্টাবলিশ করবে, এবং এটা থেকে আমি কিভাবে আরো মানে বেটার একটা রেজাল্ট পাবো? এটা সম্ভব না। হুম। তো তো আমি এই মানে জিনিসটা ঘুরে ফিরে মোটামুটি আমি যেটা বুঝতেছি, আহ হুম তোমার এই সব আলোচনা নিয়ে একটাই কনক্লুশন হুম আসা হুম যায়। তো কনক্লুশনটা হচ্ছে, তুমি হুম হুম যেটা বললা যে আসলে গণতন্ত্র যতগুলো দেশে আছে, আসলে তো গণতন্ত্র নাই, একটা শুধু জাস্ট ভোটের একটা সিস্টেম দেওয়া আছে ওখানে। এরপরও কিন্তু আর কোনো ইনভলভমেন্ট থাকে না জনগণের। সব ডিসিশন কিন্তু হুম হুম ওই যারা সিনেটে থাকে বা যারা মেম্বার অফ পার্লামেন্টে যারা থাকে, গুটি কয়েক জনেই
তোমার কি ডিসিশন গুলা নেয়। ডিসিশন মেকিং তো গুলো করতেছে। হ্যাঁ, তাইলে আমরা তো এটা মেনে নিচ্ছি, তাহলে আমরা শরিয়া হুম ভিত্তিক কেন মেনে নিব না? শরিয়াতে তো কিন্তু এই সিস্টেমটাই, মানে এখানে ভোটের তেমন একটা সিস্টেম নাই। নেতা নির্বাচন করবে, হুম মানে ওদের নেতা হুম কে হবে ওভাবে নির্বাচন করবে, এবং যারা উপদেষ্টা এবং ইয়া থাকে, ওরা মিলে কি করবে, সরকার গঠন করবে। দায়িত্বগুলা তোমার ডিস্ট্রিবিউট করবে, কে কে কোন ইয়াটা নিবে। এটা হচ্ছে শরিয়া রাজনীতি, শরিয়া রাজনীতির একটা সিস্টেম আর কি। তো আমার গণতন্ত্রটাও যদি, বা গণতন্ত্র তো বেশিরভাগ স্বৈরতন্ত্র হয়ে যায়। তো এটা হুম যদি মেনে নিতে পারে, শরিয়া ভিত্তিকটা মানতে পারবে। হুম হুম। আর এটা খারাপ তো কিছু না। ঠিক আছে, আমি ওই জায়গায় মানে বুঝতেছি এখন আসলে সবাই খারাপ আহ, কিছু না। খারাপ কিছু না বলতে আমি হুম, এটা শুধু মুসলিমদেরকে বলতেছি, এবং হ্যাঁ। সংবিধান যে হবে কোরআন অবশ্যই। সংবিধান হবে অবশ্যই কোরআন। হ্যাঁ, রাজনীতি ফিক্সড, মানে কি? এখানে ফিক্সড, এখানে কোনো, এখানে কেউ এটাকে চাইলেও কেউ ইয়া করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না, বা হ্যাঁ, ঘুরাই ফিরাইও এটা বলতে পারবে না, না এটাতে এইভাবে, না এটাতে এটা বুঝাইছে এরকম না। মোটামুটি রাষ্ট্রের জন্য মানে এটা তো যেগুলো একটা দরকার ওগুলা স্ট্যান্ডার্ড সেট করা। সেট কোরআন করা, সুন্নাতে একটা ফিক্সড স্ট্যান্ডার্ড একেবারে। সেট করা আছে, হ্যাঁ, ফিক্স। এটা তো চেঞ্জ হবে না এটা, যে যার খুশি মতো চেঞ্জ করতেও পারবে না। হয়তো মানুষ হ্যাঁ, নিজেরা হয়তো ইয়া করতে পারবে, কাহিনী করতে পারবে, দুর্নীতি করতে পারবে, কিন্তু কোরআন সুন্নাহর যে ইয়াগুলো ওগুলো তো চেঞ্জ করতে পারবে না। কিন্তু আমরা যেটা বানাচ্ছি, মানুষ যেটা বানাচ্ছে, মানুষের যে মতবাদ বা মানুষের যে নীতি সংবিধান যেটাই বলো, হুম, এটা তো চেঞ্জ করতেছে। যে যার খুশি মতো চেঞ্জ করতেছে, যে ক্ষমতায় আসতেছে সে তার সুবিধা কোনটা হবে ওই অনুযায়ী চেঞ্জ ওই করতেছে। অনুযায়ী চেঞ্জ করা, তো হ্যাঁ। আমরা যদি তো আমরা যদি এরকম চেঞ্জিং একটা জিনিসকে মানে প্রায়োরিটি দিই এবং বল যে এটাই মানতে হবে, এটাই আসলে রাজনীতি, মানে হ্যাঁ, হ্যাঁ, এইভাবেই রাজনীতি মানে করতে হ্যাঁ, হবে, এটা এটা এই জিনিসটা ইম্পর্টেন্ট আসলে একটা হয় ইস্যু, না। এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, আমি তোমাকে বলি। ভালো একটা ইয়া হুম করছো তুমি, যে যেভাবে আসে সে সেভাবে করে চেঞ্জ করে তার সুবিধার জন্য। কিন্তু এটার হুম। জন্য বারবার রক্ত দিতে হয় কাকে? সাধারণ মানুষকে। এই সাধারণ যেমন মানুষকে। তুমি তুমি যদি এক্সাম্পল ধরো, তুমি যেমন সংবিধানটা সংশোধন করে কি করছে, মানে তত্ত্বাবধায়ক সরকারটা বাদ দিছিল, এরপরে কি হয়েছে, তিনটা তিনটা টার্ম ভোট হয় নাই, বা হইলেও এটা হুম একেবারে বিতর্কিত, এটা কেউ মানছে কেউ মানে নাই। তো এগুলাতে হুম না হওয়াতে মানুষ, জনগণ বোর্ডের সাথে ইনভলভ হইতে পারে না, জনগণ অনেক ক্ষোভ ছিল, ফুঁসে উঠছে। উঠে কি হয়েছে, এটার জন্য আন্দোলন করতে হয়েছে, আন্দোলন করে কি হয়েছে, 1,000 মানুষ প্রাণ দিতে হয়েছে। তা এখন এটা হুম যদি ওভাবে করে বারবার করে চেঞ্জ না করে, বা বা আবার আরেকটা সরকার আসলে সেও আবার ওভাবে করে চেঞ্জ করবে যাতে ও দলটা সুবিধা নিতে পারে, তারপর ওইটাকে আবার আবার ধ্যান করার জন্য কি করবে, আবার মানুষ রাস্তায় নামবে, আবার রক্ত দিবে, রক্ত দিয়ে দিয়ে কি করবে, এই এই ডিসিশন গুলাকে চেঞ্জ করার জন্য মানুষকে বারবার রক্ত দিয়ে আবার ওকে ফেলতে হয়, পতন করতে হয়। হুম হুম। তো ফিক্সড যেটা বলতেছো তুমি, ওখানে তো চেঞ্জ করার কিছু নাই, আসলে যা আছে ওইটার কিছু মধ্যেই নেই। চলতে থাকবে, সবসময় চলমান থাকবে, এবং আর ওইটা এখন অনুযায়ী এবার রাষ্ট্র যে চলতে থাকবে। জিনিসটা হয়েছে, যে গণ অভ্যুত্থানটা হয়েছে, হ্যাঁ, গণ অভ্যুত্থানটা হওয়ার পরে কিন্তু মনে করো এটা যদি এরকম হয়, তো এটা হওয়ার পরে সংবিধান পুরাই চেঞ্জ করে ফেলছে। মানে আগে যে সংবিধান ছিল এটা টোটালি নাই, এখন ডাইরেক্ট নতুন করে সংবিধান হচ্ছে। হ্যাঁ, তাহলে বলতাম যে ঠিক আছে, এটা একটা অনেক বড় একটা বিপ্লব হয়েছে বা এরকম একটা কিছু হয়েছে। তো হুম, সংবিধান তো সংবিধানের জায়গায় আছে, এখানে কয়েকটা কিছু ছোটখাটো সংস্কার করবে আসলে। মানে আমরা ফান্ডামেন্টালি তো মানে ঠিক আছে, আমলিক সরকার গেছে, একটা স্বৈরাচারী সরকার গেছে, কিন্তু সংবিধানের যে বিষয়টা ওইটাতে তো অনেক মানে কি বলবো, রেভলিউশনারি কোনো চেঞ্জ আসবে না, না, টুকটাক তোমার কিছু চেঞ্জ রেভলিউশনারি হবে। কোনো চেঞ্জ তো করতে পারবে না, এটা পারার জন্য তো তোমাকে পার্লামেন্ট লাগবে, এবং মেজরিটি সিট থাকতে হয়। এরকম কিছু কন্ডিশন আছে। আমি যদি আর সংবিধান দিয়ে কন্ডিশন শব্দ গুলো নাই, আমি কোথায় আছে? বলতে পারবো। এগুলো এগুলো তো সংবিধানেই এগুলো আছে, সংবিধানে আছে, কন্ডিশন গুলো তো হ্যাঁ, সংবিধানেই আছে। তো সংবিধানে এখন আছে। সংবিধানটাকে তো মানেই নাই, সংবিধানটা হ্যাঁ, তো না মেনে গণঅভ্যুত্থানটা হয়েছে এবং সরকারের পতন হয়েছে। সংবিধান যদি মানতো তাহলে তো সরকারের আর পতন হচ্ছে না। হচ্ছে সংবিধান না। অনুযায়ী সরকার থাকবে, হ্যাঁ, কারণ হ্যাঁ, ওরা তো এস্টাবলিশ করছে যে ভোট ভোট হয়েছে, ওরা আসছে। তো এটা আর যেহেতু সেটা মানে নাই সেটা সংবিধান, মানে তো নাই এখানে আর কোনো এখন। কিছু এখন নেই। এটা যদি এখন এখন তুমি ডক্টর। এই ইয়া করতে চাই, মানে যদি চেঞ্জ করতে চাই, সেটার ক্ষেত্রে কি হবে সেটা যারা আইন বিশেষজ্ঞ থাকবে তারা আসলে বলতে পারবে। আর সংবিধানের রুলস অনুযায়ী হচ্ছে না, তোমার এটা চেঞ্জ করতে পার্লামেন্টে চেঞ্জ করতে পারে। চেঞ্জ করতে চাইলেও, হ্যাঁ, কিন্তু ওরা তো বলতেছে চেঞ্জ করবে, টুকটাক কিছু জিনিস চেঞ্জ করবে। ও তো আমি ওইটাই যতটুকু বলতেছি ক্ষমতা হয়তো আছে ততটুকু পারবে। ক্ষমতা বলতে, ক্ষমতা তো এখন পুরাটাই মানে ডক্টর ইউনূস সরকারের ক্ষমতা এখন পুরাটাই। হ্যাঁ, হ্যাঁ, ওরা চাইলেই পারবে। আমি ওইটা বলছি না, করলেও টুকটাক কিছু চেঞ্জ করবে।
হুম। কিন্তু এমন কোন চেঞ্জ করে ফেলবে না তো মানে পুরো, মানে পুরো সংবিধানটাই চেঞ্জ হয়ে যাবে, এ ধরনের তো কোন চেঞ্জ করবে না। মানে এখন ফেসবুক বা ইউটিউবে যাও, যে ধরনের কথাবার্তা চলতেছে, একটা বাক স্বাধীনতা যেভাবে এস্টাবলিশ হয়েছে, হ্যাঁ, তো এই জিনিসটা হয়েছে অ্যাটলিস্ট। হ্যাঁ, এটা রাষ্ট্র বলবো। ইভেন আর তোমার রাষ্ট্রপতিকে নিয়ে এখন বাক স্বাধীনতা চলতেছে। তোমার রাইট, বাংলাদেশের প্রেসিডেন্ট নাইস এন্ড অ্যাট্রাকটিভ নাইস এন্ড অ্যাট্রাক্টিভ। কমেন্ট করছে। এটা কিন্তু আসলে খুব ক্রিটিক্যাল একটা জিনিস। রাইট, এটা আগে চাইলে আসলে কেউ কেউ পারতো না। এখন এই আর জিনিসটা ফ্যাসিজম সরকারের পতন হয়েছে। হ্যাঁ, তো এটাই কিন্তু সংবিধানে ওইরকম রেভলিউশনারি কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে। আর আগে দেখা যাবে যে এখন নেক্সট যে সরকার আসতেছে, তো যদি চেঞ্জ না বিএনপি হলে আছে তো বা অন্য যে ঘুরে কোনো। ফিরে তো মানে একই ইয়ার মধ্যেই থাকবে, একই বৃত্তের মধ্যেই থাকবে দেশের জনগণ। তো আমি তো মনে করছি একই শুধু সার্কেল। মানে টুকটাক চেঞ্জ না, আমার মনে হয় যেন অনেক অনেক কিছুই চেঞ্জ করা দরকার, এবং চেঞ্জ গুলো এমন ভাবে করা দরকার যাতে আবার একটা মনে করো ইলেকটেড গভর্নমেন্ট আসি ইচ্ছে মতো আবার ওগুলাকে পাল্টাই ফেলতে না পারে। এই ধরনের একটা আহ, আশা করি আর কি, আসলে জানি না আমি এটা হবে কিনা। যারা এই ধরনের চেঞ্জ, আচ্ছা তুমি ঠিক আছে, বড় বড় চেঞ্জ আনার কথা বলছো, কি কি চেঞ্জ আনতে পারে? হয়তো এটা করতে পারে যে তোমার একজন ব্যক্তি দুইবারের চেয়ে বেশি, যেটা আমেরিকায় করে আর কি, দুইবারের চেয়ে বেশি হুম হুম প্রেসিডেন্ট হতে হুম পারবেন। এই ধরনের একটা চেঞ্জ আনতে পারে। তারপর তোমার এটা কি বলে, আইন, ওইটাকে পুরোপুরি আলাদা করে দিবে। মানে তোমার এখন বর্তমানে বিচার অ্যাক্সেস না, বিভাগ, বিচার এটার বিচার সিস্টেমটা বিভাগ বিচার বিভাগকে পুরোপুরি আলাদা করে না, দিবে, এখনো স্বতন্ত্র করে দিবে। আলাদা কিন্তু নামে নামে আলাদা আর কি, কাজে কর্মে আলাদা না। কাজে তোমার কর্মে তো আলাদা না, এমনিতে তো যে ক্ষমতায় এটা থাকবে এটা তার এটা তো আলাদা একটা করতে প্রভাব চাইছিল, থাকবে। সেপারেট সেপারেট করতে চাইছিল তোমার ওই যে প্রধান, সাবেক প্রধান বিচারপতি যে ছিল এস কে সিনহা। হম হম উনি উনি হম পুরোপুরি সেপারেট করতে চাইছিল। তো এটা ফাইনাল উনি পারে না, ওনাকে আসলে বের করে দিছিল দেশ থেকে। তো এটা যদি তখন উনি যদি করে ফেলতে পারতো তখন কিন্তু অনেক অনেক জটিল হইতো আসলে ব্যাপারটা। জটিল মানে তখন সরকারের সাথে কোর্টের কোনো সম্পর্ক থাকতো না। তো তখন মোটামুটি একটা স্বাধীন ইয়া পাইতো বাংলাদেশ, হম। আদালত পাইতো মানে। মানে এই 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 বড় বড় কিছু চেঞ্জ আসতো আর কি, বিচার বিভাগকে আলাদা করতো। হুম। তারপর একজন ব্যক্তি দুইবারের চেয়ে বেশি ইয়া হইতো না। আর কি কি চেঞ্জ আনবে এখানে? মানে কি কি চেঞ্জ আনতে ভালো হবে, তোমার কি মনে হয়? আরো অনেক চেঞ্জ আছে। তুমি এখন অ্যাকচুয়ালি আমাকে মানে আমাকে জিজ্ঞেস করবে তো আমি আগে প্রথমে এক যদি চেঞ্জের কথা বলো, মানে হুম। আগামী 20 বছর কোনো মহিলা প্রধানমন্ত্রী হইতে পারবে না, আমি তো আগে ওই ওই চেঞ্জটা চাইবো। হ্যাঁ, মানে কোনো একটা যদি তুমি কি ইস্যু বলো যে এখানে কি চেঞ্জ করো, আমি বলবো আগামী 20 বছর কোনো মহিলা হ্যাঁ। এই প্রধানমন্ত্রীর সিটে বসতে পারবে না, এরকম একটা কোনো সংবিধানের অসুবিধা কি? চেঞ্জ। মহিলাদের সমস্যা কি ভাই? আমি এই যে সমস্যা কি, মহিলাদের এখন তো প্রতি তোমার তুমি সমস্যা দেশের কি? যে অবস্থা তো দেখতেছো। এমনি তো আহ, সমস্যা হচ্ছে তোমার তো এমনি ইসলামে তো নারী নেতৃত্ব হারাম, ইসলামে কোনো নারী হ্যাঁ, নেতৃত্ব নাই। মানে তুমি ওই পার্সপেক্টিভ থেকে বলতেছো? আমি ওই পার্সপেক্টিভ থেকেও বলতেছি এবং তোমার হুম রিয়েলিটি হুম থেকেও বলতেছি। তুমি যে রিয়েলিটি দেখো, তুমি এই তুমি 90-এর পর থেকে যদি ধরো, তাইলে 90 থেকে হুম তাইলে এখন 2024 24 চলে, তাইলে এদিকে 24 বছর, হুম ওদিকে 10 বছর, তাইলে এই প্রায় 34 বছর মহিলাদের দিয়েই দেশ চলতেছে কিন্তু। কখনো হুম খালেদা জিয়া আসছে, কখনো শেখ হাসিনা আসছে, মাঝখানে এরা 2-3 বছর ছিল পুরুষ সরকার। তো হুম আসলে তো ওদের ডিসিশন গুলা কিরকম ছিল, ওদের কথাবার্তা গুলো কিরকম ছিল, মানে অনেক জেলাস টাইপের ছিল। ওই তুমি এখন তুমি এই প্রধানমন্ত্রীর ভাষণ আর এখন প্রধান উপদেষ্টার ভাষণ, এই দুইটার মধ্যে তুমি কম্পেয়ার করে দেখো, আকাশ পাতাল ডিফারেন্স পাবা। আমি জানি না তুমি শুনছো কিনা ডক্টর ইউনূসের হুম হুম। রাষ্ট্রের শুনছি। উদ্দেশ্যে যে ভাষণগুলা দেয়। তো তুমি হুম ওদের হুম ভাষণ দেখো আর ওনাদের ভাষণগুলো দেখো, তুমি আকাশ পাতাল ডিফারেন্স পাবা। তো এখানে মানে হিংসাত্মক কথাবার্তা থাকে, মানে পার্সোনাল অ্যাটাক করে এরকম কথাবার্তা থাকে। মানে যেরকম তুমি ফ্যামিলির মধ্যে দেখো, একটা মেয়ের সাথে একটা হুম মেয়ে হুম লাগে থাকে, ঝগড়াঝাটি করে, মানে ব্যাপারটা ওইরকম হুম। হয়ে যায়, মানে রাষ্ট্র নিয়েও এরকম হয়ে যায়। মানে খুব রাইট। জেলাস ফিল করে এই এই দল এখানে আসতে হুম হুম পারবে না, ওর ওর 14 গোষ্ঠী কেউ এদিকে আসতেই পারবে না, ও যাইতেই পারবে না, এরকম একটা অবস্থা। আর আমারটা আমার সবকিছুই স্বার্থটা নিয়ে নিব, বাকিটা রেখে আরো গিয়া করতে দিব না। মানে নারী নেতৃত্বের ক্ষেত্রে আসলে আমার মনে হয় অনেক রাইট। মানে অনেক উইকনেস আছে। আর আমি হুম মনে হুম। করি না আহ, মানে এত ইম্পর্টেন্ট একটা ভাই জিনিস এখন মানে। তুমি যে কথাগুলো বলতেছো, নারীবাদীরা শুনলে তো
হ্যাঁ, শুনতে মানুষ শুনতে মরে পারে যাবে। হয়তো, হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটা রিয়েলিটি আসলে। শুধু প্রধানমন্ত্রীর সিটটা না, আমার প্রধানমন্ত্রীর রাইট, রাইট, আশেপাশে রাইট। তোমার তোমার যে ইম্পর্টেন্ট আছে মেয়েদের মধ্যে যে হিংসা বেশি ইয়ারগুলোতে, থাকে। হ্যাঁ ওনাদের ডিসিশন গুলো অনেক আহ, উইকনেস আছে। আর জেলাস জেলাস হয়ে অনেক ডিসিশন নাই, মাথা গরম করে অনেক ডিসিশন নাই। তো এটা তো তোমার ইয়া না, ফ্যামিলি আবেগী, ডিসিশন। আবেগী, ইমোশনাল। হ্যাঁ ইমোশন হয়। তো এটা তো তোমার ফ্যামিলির ডিসিশন না যে তুমি নিয়ে নিলা, এটা পুরো একটা দেশের হয়ে হুম। ডিসিশন নাও তুমি যখন একটা প্রধানমন্ত্রী থাকো। ওইগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট আসলে পজিশন। তো এই ক্ষেত্রে আমি পজিশন। মনে করি এই ক্ষেত্রে পুরুষ থাকা আপাতত, বেটার। তুমি এখন আপাতত তো, আপাতত, এখন আবার আপাতত চলে গেছে মানে পরবর্তীতে আপাতত আবার মানে আমি মেয়ে আগামী থাকতে শুরু। 20 বছর, আগামী 20 বছর বলতেছি, লং টাইম এটা 20 বছর। হুম, তো এখন তুমি না, তুমি এখন এক্সাম্পল দিতে পারো যে বিভিন্ন উন্নত দেশে এখন, যেমন সেদিন দেখলাম আমি, এটা কোথায়, ফিনল্যান্ড বা এরকম 35 বছরের একটা নারী প্রধানমন্ত্রী হয়েছে। হুম, ফিনল্যান্ডে আছে। হুম, এটা ফিনল্যান্ড না, এটা আরেকটা দেশে দেখছি আমি রিসেন্টলি হয়েছে, আমার দেশটার নাম মনে করতেছে না, ইউরোপে হয়েছে। তো এখন তুমি এক্সাম্পল দিতে পারো, ওরা তো সুন্দরভাবে চলতেছে। বা জার্মানের প্রেসিডেন্টও ইয়া ছিল, চেয়ারপারসন, মহিলা, কি মার্কেল জানি একটা নাম। তো ওরা তো ডেভেলপ, ওরা ওরা তো চালাইতেছে, ওরা সুন্দর চালাইতেছে। আমাদের দেশে কি সমস্যা? তুমি এখন বর্তমানে যে যতগুলা দেশে নারী নেতৃত্ব আছে, নারী প্রধানমন্ত্রী, ওই দেশে তুমি প্রিভিয়াস হিস্ট্রিতে যাই দেখো, ওই দেশগুলা কিন্তু মানে ডেভেলপের দিকে আনা বা এ পর্যন্ত আনার ক্ষেত্রে নারীদের কোনো ভূমিকা নাই, পুরুষদের ভূমিকা। ওরা সব ভূমিকা। ঠিকঠাক করে গেছে, ওরা সব ডেভেলপ করে দিয়ে গেছে। এরপরে নারীরা এখন নেতৃত্ব দিচ্ছে, নারীরা দেশ চালাচ্ছে। রাইট। এই